আচ্ছা, তাহলে আজকের টপিক হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। ঠিক আছে? আচ্ছা, ব্যাকটেরিয়ার জনন হতে পারে তিন ধরনের। একটা হতে পারে অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। আচ্ছা, অঙ্গজ জননের মধ্যে কি কি থাকতে পারে? দ্বিবিভাজন, মুকুলোৎগম। দ্বিবিভাজনকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে বাইনারি ফিশন, বাইনারি ফিশন। আর মুকুলোৎগমকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে বার্ডিং। আচ্ছা, তাহলে অঙ্গজ জননের দুইটা পদ্ধতি, দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, মুকুলোৎগম বা বার্ডিং। অযৌন জননের অনেকগুলো ধরন আছে, আমরা এখানে প্রধান দুইটা লিখছি, একটা হচ্ছে অ্যান্ডোস্পোর গঠন আর একটা হচ্ছে গনোরিয়া। এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল। অ্যান্ডোস্পোর গঠন হয় এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে বেসিলা, বেসিলা জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো। আর গনোরিয়া তৈরি হয় সেরকম একটা এক্সাম্পল হচ্ছে কি লিওপোত্রিস, একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন বল অ্যান্ডোস্পোর বলো আর গনোরিয়া বলো, এগুলো আসলে কি? স্পোর। তাহলে আমি এটা একদম বেসিক জিনিস মনে রাখবো, অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে কি তৈরির মাধ্যমে? স্পোর তৈরির মাধ্যমে। আর যৌন জনন সবসময় কি? শুক্রাণু ডিম্বাণুগুলো থাকবে অথবা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। যৌন জননে সবসময় কি থাকবে? জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। অযৌন জননে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে না। কিসের মাধ্যমে হবে? স্পোরের মাধ্যমে হবে। আচ্ছা, আর অঙ্গজ জনন হচ্ছে কিরকম? একটা ভেঙে দুটো হয়ে গেছে। ঠিক আছে, কোনো একদিকে একটা থেকে আরেকটা ছোট একটা কুড়ি বেরিয়েছে, অথবা একটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে, এই ধরনের, মানে যেগুলোতে কোনো ধরনের অযৌন জনন বা যৌন জননের কোনো সাথে কি মিলবে না, সেটা হচ্ছে কি? অঙ্গজ জনন। ঠিক আছে? আচ্ছা, যৌন জননের উদাহরণ কয়টা? তিনটা। সরি, উদাহরণ না, প্রকারভেদ। তিনটা কি কি? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হচ্ছে কি, ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে কি আরেক ব্যাকটেরিয়া, কিন্তু মাধ্যম কি? এটা মাধ্যমটা এখানে গুরুত্বপূর্ণ। মাধ্যম হচ্ছে কনজুগেশন নালী। মাধ্যম কি? কনজুগেশন নালী। আচ্ছা, ট্রান্সফরমেশন মানে কি? পরিবেশ থেকে ব্যাকটেরিয়া, পরিবেশ থেকে কি? ব্যাকটেরিয়া। মাধ্যম কি? মাধ্যম হচ্ছে ধরো মানুষ। ঠিক আছে, আমরা ধরো কোনো একটা ব্যাকটেরিয়াকে ধরে এর ভিতরে কি ঢুকে দিচ্ছি? অন্য একটা জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকে দিচ্ছি, অন্য একটা ডিএনএ ঢুকে দিচ্ছি, যেটা আমরা কোথায় করি? ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজটা করা হয়। এরপর আসলে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন জিনিসটা কি? এটাও কি ব্যাকটেরিয়া থেকে এক ব্যাকটেরিয়া থেকে কি আরেক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে কি আরেক ব্যাকটেরিয়া। তো এটাও তো ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া। পার্থক্য কি? পার্থক্য কোন জায়গায় তাহলে? মাধ্যম পার্থক্য। ওটাতে মাধ্যম কি ছিল? কনজুগেশন নালী। এখানে মাধ্যম হচ্ছে ফাজ ভাইরাস। মাধ্যম কি? ফাজ ভাইরাস। কারণ আমরা জানি ফাজ ভাইরাস গুলো কি করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে একটা ফাজ ভাইরাস একটা ব্যাকটেরিয়া থেকে নিল আর একটা ব্যাকটেরিয়াকে দিল। একদম সামারি করে দিলাম। কনজুগেশন মানে কি? ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে যাওয়া। কিসের মাধ্যমে যাওয়া? কনজুগেশন নালীর মাধ্যমে যাওয়া। ট্রান্সফরমেশন মানে পরিবেশ থেকে ব্যাকটেরিয়াতে যাওয়া। কিসের মাধ্যমে যাওয়া? মানুষ বা অন্য কোনো প্রাণী হতে পারে। ট্রান্সডাকশন মানে কি? ফাজ ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া। ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন মানে কি? ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াতে যাওয়া ফাজ ভাইরাসের মাধ্যমে। এখন হঠাৎ কি যাবে? আমি তো বলছি কি যাওয়া এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে কি? কি যাবে? কি যাওয়া বলছিলাম? জেনেটিক ম্যাটেরিয়াল। সেটা কি? ডিএনএ। সেটা কি? ডিএনএ। ক্লিয়ার? একটু ক্লিয়ার? এটা হচ্ছে একদম বেসিক জিনিস। বস, এখন হচ্ছে কি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এটা হচ্ছে মূলত ব্যাকটেরিয়ার জননের মূল পদ্ধতি, কিন্তু এটা বাকিগুলো ব্যাকটেরিয়া কখনো কখনো করে। ব্যাকটেরিয়া বেশিরভাগ সময় সংখ্যা বৃদ্ধি করার কোন প্রক্রিয়ায়? দ্বিবিভাজন। তাহলে তোমাকে যদি হুট করে কেউ জিজ্ঞেস করে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির
উপায় কি, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির পদ্ধতি কি? কি? তুমি অ্যানসার কি দিবা? দ্বিবিভাজন। দ্বিবিভাজন। তাহলে ব্যাকটেরিয়া মূলত সংখ্যা বৃদ্ধি করে কোন প্রক্রিয়ায়? দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন। বাকি প্রক্রিয়াগুলো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া না। না, সেগুলো ব্যাকটেরিয়া কখনো কখনো কি করে? অনুসরণ করে। ম্যাক্সিমাম সময় ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে? দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। কারণ কি? কারণ ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। দ্বিবিভাজন মানে কি? একদম সহজ করে যদি বুঝাই, এটা একটা কোষ, তুমি এটা কি করে দিছো? ভাগ করে দিলাম। দুই ভাগ করছো, শুধু ভাগ না, জাস্ট একবার ভাগ করছো। তাহলে ভাগ করার কারণে একটা থেকে কয়টা কোষ হয়ে গেছে? দুইটা কোষ। দুইটা কোষ। এই দুইটা কোষগুলো আবার কি একটা একটা আলাদা আলাদা কি ব্যাকটেরিয়া। এরকম হতে পারার কারণ কি? এখন আমি তোমাকে ভাগ করলে কি তুমি দুইজন আলাদা আলাদা দুইটা মানুষ হয়ে যাবে? হবে না। কেন? আমাদের তো অনেকগুলো কোষ, হ্যাঁ। ভাগ করলেও অনেকগুলো কোষ থাকবে, কিন্তু এক কোষ মানে কি একটা কোষ। তাহলে তুমি যখন একটা কোষকে ভাগ করছো, কয়টা কোষ হয়েছে? দুইটা। তাহলে দুইটা কোষ, প্রত্যেকটা আবার একটা একটা কোষ না? হ্যাঁ। তাহলে এগুলোও কি এক কোষী। এক কোষ। সেজন্য এক কোষী জীব, এক কোষী যারা জীব, তাদের বংশবৃদ্ধির উপায় কি? ভাগ করে দিলাম। দ্বিবিভাজন। যে কোনো এক কোষী জীবের বংশবৃদ্ধির উপায় হচ্ছে কি? দ্বিবিভাজন। এখন ব্যাকটেরিয়া যেহেতু এক কোষী, ব্যাকটেরিয়ারও বংশবৃদ্ধির উপায় কি? দ্বিবিভাজন। দ্বিবিভাজন। এখন আসো, অ্যামিবার মতো। হ্যাঁ, এখন আসো আমরা কিভাবে দ্বিবিভাজন হয় সেটা দেখাই। প্রথমে ধরো এটা একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। প্রথমে বলে রাখি, এগুলো সব পড়ানো হয়েছে ব্যাকটেরিয়ার ক্লাসে, তারপরেও আবার বলতেছি, ব্যাকটেরিয়াতে দুই ধরনের ডিএনএ থাকে। কয় ধরনের ডিএনএ? দুই ধরনের। একটা হচ্ছে নরমাল ক্রোমোজোম, একটা হচ্ছে কি নরমাল নরমাল ক্রোমোজোম। তো এখন কথা হচ্ছে এই ক্রোমোজোম এরকম কেন? আমরা জানি যে ক্রোমোজোমের চারিদিকে কি থাকে? নিউক্লিয়ার পর্দা থাকে। কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে কি কোষী? আদি কোষী। এক কোষী তো এক কোষী, আবার কি আদি কোষ। আদি কোষীতে কি নিউক্লিয়াসটা অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ থাকে মানে কি? ক্রোমোজোম ছাড়া আর কিছু থাকে না। ক্রোমোজোম শুধুমাত্র ক্রোমোজোমটা পড়ে থাকে। তাহলে সেজন্য ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ তৈরি। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে। তাহলে সেজন্য এগুলোকে বলা হয় কি? ক্রোমোজোম বা ক্রোমোজোমাল ডিএনএ। কি বলা হয় বলো তো? ক্রোমোজোমাল ডিএনএ। ক্রোমোজোমাল ডিএনএ বা ক্রোমোজোম। ক্রোমোজোম। আরেকটা আছে আরেকটা ডিএনএ আছে, সেটা কি? এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। সেটা কি? বৃত্তাকার ডিএনএ। এটাকে বলা হয় প্লাজমিড। এটাকে বলা হয় কি? তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আর একটা হচ্ছে কি ক্রোমোজোমাল ডিএনএ। এখন কথা হচ্ছে যেটা বৃত্তাকার ডিএনএ সেটা কি ক্রোমোজোমাল না ক্রোমোজোমের বাইরে? ক্রোমোজোমের বাইরে। বাইরে। সেজন্য এটাকে আমরা কি বলতে পারি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বা বহিঃক্রোমোজোমীয় ডিএনএ। এখন আমরা যে দ্বিবিভাজন করব, দ্বিবিভাজনে এই প্লাজমিডটা আমাদের কি না আলোচ্য বিষয় না। আমাদের মূল আলোচ্য বিষয় এখন কি? মূল ক্রোমোজোম। দ্বিবিভাজনের সময় মূল আলোচ্য বিষয় কি? মূল ক্রোমোজোম। মূল ক্রোমোজোম। এটাকে মোটা করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন কি হলো একটু পরে, এর পরের চিত্রটাতে দেখো তুমি জাস্ট। দেখো এই দুটোর মধ্যে তফাৎ কি? এখানেও ক্রোমোজোম ছিল, এখানেও ক্রোমোজোম ছিল, কিন্তু এখানে ক্রোমোজোমটা কিসের সাথে লেগে গেল? আচ্ছা, এই সবুজ এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। এটা ব্যাকটেরিয়ার কি? কোষ ঝিল্লি। এই যে ভিতর থেকে যদি আমি বলি, এটা ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, তাহলে এই ক্রোমোজোমটা এখন কিসের সাথে লেগে গেল? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের সাথে লেগে গেল। তাহলে প্রথমে নরমাল ছিল, এরপরে কোষ ঝিল্লিতে প্লাজমা মেমব্রেনের সাথে লেগে গেছে। এরপরে কি করবে দেখো, যে বরাবর লাগছে ওই বরাবর প্লাজমা মেমব্রেনটা পাতলা হয়ে যাবে। কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাবে। এটা দ্বিবিভাজনের সিস্টেম না? হ্যাঁ। তো দুই পাশে কেন পাতলা হচ্ছে, এক পাশে না? দোনো পাশে পাতলা হয়ে যাবে, কারণ এটা আস্তে আস্তে কি হচ্ছে, আসলে পাতলা হওয়ার কারণ কি? এটা বাইরের দিকে কি হচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে। বাইরের দিকে কি হচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে। এখন এই পাতলা হইতে হইতে এই ফাঁক দিয়ে আবার ঘটনা আরেকটা ঘটে গেছে। সেই ঘটনাটা কি? এই ক্রোমোজোমাল ডিএনএ তে এখানে কি হয়ে গেছে? ক্রোমোজোম আগে কয়টা ছিল? এক সাইডে ছিল, এখন ক্রোমোজোম কয় সাইডে হয়ে গেছে? দুই সাইডে হয়ে গেছে। তাহলে এখানে কি সাথে আরেকটা কি ঘটনা ঘটছে? দুটো ক্রোমোজোম হয়ে গেছে, একটা ক্রোমোজোম বেশি সৃষ্টি হয়েছে। রেপ্লিকেশন হয়েছে। এখানে একই সাথে কি করছে? রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে কি? ডিএনএ, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে কি? রেপ্লিকেশন। ঠিক আছে? বা অনুলিপন, বাংলায় বললে কি? অনুলিপন। তাহলে রেপ্লিকেশন। তাহলে যেখানেই মনে রাখবা ক্রোমোজোম দুই ভাগ হয়ে গেছে, ডিএনএ দুই ভাগ হয়ে গেছে, সেখানে কি হয়েছে? অবশ্যই রেপ্লিকেশন। তাহলে এখানে একই সাথে কয়টা ঘটনা ঘটছে? দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে রেপ্লিকেশন হয়েছে,
একটা হচ্ছে প্লাজমা লেমাটা কি হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, প্লাজমা লেমাটা কি হয়েছে লম্বা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এখন কথা হচ্ছে যেহেতু দুই পাশে মোটা মাঝখানে একটা পাতলা, এই পাতলাটা কি হয় মানে ব্যালেন্স ধরে রাখতে পারে না। ও যেমন একদম হ্যাঁ ব্যালেন্স ধরে আছে, কিন্তু পাতলা অংশটা ব্যালেন্স ধরে রাখতে পারে না, ও কি হয় ঝুলে পড়ে যায়। ও কি হয় ঝুলে পড়ে যায়। এখন কি হবে, কিভাবে ঝুলে পড়বে ও? কিভাবে ঝুলে পড়ছে দেখো তো, এটা কোন দিকে ঢুকে গেছে, নিচের দিকে ভিতরের দিকে ঢুকে গেছে। কোন দিকে ঢুকে গেছে, ভিতরের দিকে ভিতরের দিকে ঢুকে গেছে। ঢুকে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় বাংলায় বললে বলি আমরা খাঁজ। ভিতর দিয়ে কি হয়ে যাচ্ছে একটা খাঁজ সৃষ্টি। খাঁজ তৈরি হচ্ছে, খাঁজ সৃষ্টি হচ্ছে। আর ইংরেজিতে বললে বলবো গ্রুপ ফর্ম হচ্ছে। এটা কি হচ্ছে গ্রুপ তৈরি হচ্ছে, গ্রুপ। ঠিক আছে, তাহলে এই খাঁজটা আস্তে আস্তে কি বাড়তে থাকবে না, এটা আরো বেশি পাতলা হবে, আরো বেশি খাঁজটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় কি হবে লেগে যাবে। দেখা যাচ্ছে। আমি একটু তাড়াহুড়ো করে রাখতেছি, বাড়তে বাড়তে এক সময় হবে কি দুটার সাথে কি হয়ে যাবে, লেগে যাবে। লেগে যাবে। লাগার পর এক সময় কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হওয়ার পরে কি হলো, আলাদা হওয়ার পরে দুইটা নতুন নতুন কি কি পেলাম আমরা, বলো? নতুন নতুন দুইটা কি পেলাম, ব্যাকটেরিয়া পেলাম। তাহলে ব্যাকটেরিয়া কয় ভাগ হয়ে গেল, দুই ভাগ। দুই ভাগ হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় ব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতি। এখন কথা হচ্ছে এই দ্বিবিভাজন পদ্ধতি নিয়ে মজা রাখবেন। এরকম দ্বিবিভাজন পদ্ধতি সম্পন্ন করতে একটা ব্যাকটেরিয়ার কতক্ষণ লাগে, 20 মিনিট। তোমাদের বইয়ে স্পেসিফিকলি বলে দিয়েছি ইকোলাই, কোন ব্যাকটেরিয়া, যে ইকোলাই ব্যাকটেরিয়া এরকম ডাবল হইতে মানে একটা থেকে দুটো হয়ে যাওয়া মানে কি ডাবল হয়ে যাওয়া। তো এই দুটো থেকে আবার ডাবল হলে কয়টা হবে, 4টা হবে। তাহলে এরকম ব্যাকটেরিয়া ডাবলিং হইতে কতক্ষণ লাগে, 20 মিনিট। এখন তোমাকে প্রশ্ন দিলাম ব্যাকটেরিয়া দ্বিগুণ হইতে কতক্ষণ সময় লাগে, 20 মিনিট। তোমাকে আরেকদিন একটা প্রশ্ন করলাম ব্যাকটেরিয়া ডাবলিং টাইম কত, দেখো গোল গোল লাগিয়ে দিলাম, ঠিক না? তুমি জানো ডাবলিং টাইম তো জীবনে করে নেই। ডাবলিং টাইম মানে কি, ডাবল হইতে কত সময় লাগে, তাহলে একটা ব্যাকটেরিয়া ডাবল হইতে 20 মিনিট সময় লাগে। এখন তুমি এট এ টাইম যদি কোনো একটা জায়গায় 1 লক্ষ ব্যাকটেরিয়া হয়, তুমি চিন্তা করছো একটা থেকে দুটো হইতে 20 মিনিট লাগাইছে, তুমি চিন্তা করতে পারছো। কিন্তু ব্যাকটেরিয়া এরকম একটা একটা থাকে না, ব্যাকটেরিয়া থাকে কি গোষ্ঠী গোষ্ঠী। ব্যাকটেরিয়া কখনো একটা একটা হিসাব করা যায় না, ব্যাকটেরিয়া হিসাব করে আমরা কলোনি দিয়ে, ব্যাকটেরিয়া হিসাব কি দিয়ে, কলোনি। এই কলোনি, একটা কলোনি, 5টা কলোনি, 2টা কলোনি, ঠিক আছে? তো একটা ব্যাকটেরিয়া কলোনিতে হাজার হাজার লাখ লাখ ব্যাকটেরিয়া থাকে। এখন চিন্তা করো একটা কলোনি থেকে 2টা কলোনি হতে কত সময় লাগবে, মাত্র 20 মিনিট। আর 20 মিনিটে ব্যাকটেরিয়া, এজন্য বলা হয় যে ইকোলাই একদিনে ও 72টা গোষ্ঠী, 72টা জেনারেশন তৈরি করে। 72টা জেনারেশন তৈরি করতে মানুষের কত 100 বছর সময় লাগবে, আর ব্যাকটেরিয়া একদিনে কয়টা জেনারেশন তৈরি করতে পারে, 72টা জেনারেশন তৈরি করতে পারে। 72টা জেনারেশন বংশধর তৈরি করতে পারে। মানুষের তো 500 বছর লাগবে, 500 বছর লাগবে। ঠিক আছে, ক্লিয়ার একটু? এবার বলবো আমরা বার্ডিং বা মুকুলোদ্গম। বার্ডিং বা মুকুলোদ্গম, এটা কি ধরো একটা সিম্পল এক্সাম্পল। এটা একটা ব্যাকটেরিয়া, হঠাৎ করে দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়া থেকে ছোট একটা কি বেরিয়েছে, মুকুলের মতো বেরিয়েছে। এটা ক্রমান্বয়ে কি হইতে আছে, বাড়তে আছে, এবং বাড়তে আছে, এবং এই জায়গাটা আস্তে আস্তে কি গোড়াটা কি হচ্ছে, ভরাট হচ্ছে, সংকীর্ণ হচ্ছে। এক সময় হইতে হইতে কি হয়ে গেছে, পুরো গোড়াটা আলাদা হয়ে গেছে। তার মানে এই যে ফুলের কলির মতো, প্রথমে একটা ছোট ফুলের কলি হয়, সেজন্য ওটার সাথে তুলনা করে বলা হয়েছে মুকুলোদ্গম, মুকুল থেকে ফুল হয়ে গেছে। ঠিক আছে, বার্ডিং, এটাকে বলা হয় কি বার্ডিং। হ্যাঁ হ্যাঁ, হাইড্রাতে হয়। এটা এট এ টাইম সবসময় যে দিকে একটা দুই একটা 3-4 দিকে একসাথেও কি হতে পারে, বার্ডিং শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বার্ডিং একদম সিম্পল, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আসলে কনজুগেশন, যৌন জননে চলে গেলাম আমরা। অযৌন জনন আমরা পড়াবো না, অযৌন জনন যতটুকু বলছি শুরুতে অতটুকু বইয়ে অতটুকু লাগবে, আর বেশি কিছু লাগবে না। আসলে কনজুগেশন হচ্ছে যৌন জননের একটা পদ্ধতি, একদম মজা। দেখো এটা কিভাবে, এটা দিয়ে আমরা কি আমরা আজকে বুঝাবো কেন আমরা কি অ্যান্টিবায়োটিক, অকারণে অ্যান্টিবায়োটিক কি ব্যবহার না করতে বলি, অথবা ব্যবহার করলেও কোনো কারণে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় ডোজ কি করতে বলি, কমপ্লিট করতে বলি। যে জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছ, জ্বর কমে গেছে, তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলে, এমনটা যাতে কি না হয়, ডোজ যাতে ফুল কমপ্লিট হয়। কেন এই কথাগুলো বলি সেটা আজকে বুঝতে পারবা। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা পাশে
আরেকটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? এখানে কি কি আছে? এখানে জেনেটিক ম্যাটেরিয়াল আছে। এখানে কি আছে? জেনেটিক দুই ম্যাটেরিয়াল। ধরনের জেনেটিক ম্যাটেরিয়াল আছে। এগুলো কি? ক্রোমোজোম। আরেকটা কি বলছিলাম? কি বলছিলাম? ওই প্লাজমিড। প্লাজমিড। ঠিক আছে? আচ্ছা। প্রথমে ধরো এখানে প্লাজমিডটা আমি দেখালাম না। আছে আসলে প্লাজমিড নাই যেমন না, আমি দেখালাম না। এটা প্লাজমিডটা আমি দেখালাম। দেখালাম না। একটা দেখাইছি আরেকটা দেখাই। তো দেখা গেছে হঠাৎ করে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে বলা নাই কোনে একটা মাঝখানে একটা কি তৈরি হয়ে গেছে, একটা এরকম নালীপথ কি তৈরি হয়েছে বলো তো? নালীপথ। একটা নালীপথ তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় কনজুগেশন নালী বা কনজুগেশন টিউব। কি বলে বলো তো? কনজুগেশন নালী বা কনজুগেশন নালী বা কনজুগেশন টিউব। তাহলে দুটো ব্যাকটেরিয়ার মাঝখানে নালীপথকে কি বলা হয়? কনজুগেশন নালী বা কনজুগেশন। তৈরি হওয়ার পরে এই যে প্লাজমিডটা আছে না, এই প্লাজমিডটা ডাবল হয়ে গেছে। প্লাজমিডটা কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। প্লাজমিড ডাবল হয়ে যাওয়া। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে এক ধরনের ডিএনএ। সেটা বৃত্তাকার হোক আর লম্বা হোক, ডিএনএ তো। ডিএনএ ডাবল হওয়াকে কি বলে বলছিলাম একটু আগে? রেপ্লিকেশন। আচ্ছা, তো ডাবল হওয়ার ফলে কি হয়েছে বলো তো? আচ্ছা, এই প্লাজমিডটা কি হয়ে গেছে বলো তো? ডাবল হয়ে গেছে। ঠিক আছে? ডাবল হয়ে যে বাকি বাকি অংশটা সেটা কোথায় চলে যাচ্ছে? আরেকটা ব্যাকটেরিয়া টিউব দিয়ে দেখছো আস্তে আস্তে কনজুগেশন পাশের ব্যাকটেরিয়াতে চলে চলে যাচ্ছে। তাহলে এটা 1 নম্বর, এটা 2, তারপর 3 নম্বর চিত্রে গিয়ে দেখা গেল কোথায় চলে আসছে? ওই নালী পাশের ব্যাকটেরিয়াতে চলে আসছে। অথচ এখানে প্রথম ব্যাকটেরিয়াতে আমরা কি দিলাই? প্লাজমিড আমরা দেখাই না। এখন দেখতেছি প্লাজমিড এখানে চলে আসছে। তাহলে কি বলছি বলতো? প্রথমে একটা নালী তৈরি হবে, এরপরে প্লাজমিড কি হয়ে যাবে? রেপ্লিকেশন হবে, ডাবল হবে। এখানে কি জায়গায় কি হইছে তাহলে? রেপ্লিকেশন হইছে, ডাবল হইছে। ডাবল হয়ে বাকিটা পাশেরটাতে চলে গেছে। তাহলে কনজুগেশন টিউব দিয়ে কি গেছে? ক্রোমোজোম গেছে না প্লাজমিড গেছে? তাহলে বেশিরভাগ সময় আসলে কি যায়? প্লাজমিডই যায়। এখন আসলে কেন আমরা বলেছি কি অ্যান্টিবায়োটিক অকারণে না খেতে, অথবা খাইলেও কমপ্লিট ডোজ করে খেতে। কারণ একটা ব্যাকটেরিয়াকে হিসাব আছে, তুমি আজকে 2টা ট্যাবলেট খেলেন ব্যাকটেরিয়া মরে যাবে না। ঠিক আছে? তোমাকে যদি আমি লাঠি দিয়ে ঠাস 2টা বার দিই, তুমি মরে যাবে? তোমাকে লাঠি দিয়ে আমি 100টা বার দিই, মরে যেতে পারো। জায়গা বরাবর দিতে হবে। সোজা কথায় তোমাকে এটা কেন বোঝাচ্ছি, ব্যাকটেরিয়া এরকম, তুমি যে ঠাস করে 2টা ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দিলা, সে খুব কি পাবে? ব্যথা পাবে, কিন্তু সে তো মরে যাবে না। আচ্ছা, এখন তুমি ধরো ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক মারার জন্য 7 দিন ধরে দেওয়া লাগে, তুমি 5 দিন দিয়ে কি করে গেছো? আর দিলে না। আচ্ছা, এখন ব্যাকটেরিয়া কি মরছে না ব্যথা হয়েছে? ব্যথা হয়েছে। পরে দেখতেছে কি ও তার মারতেছে না, তখন সে আস্তে আস্তে কি সুস্থ হয়ে যাবে না? সুস্থ হয়ে যাবে। কিন্তু ঘটনা যেটা ঘটছে ফাঁক দিয়ে, সেটা হচ্ছে সে কিন্তু চিনে গেছে অ্যান্টিবায়োটিককে। সে অ্যান্টিবায়োটিক কি ঠিক আছে চিনে গেছে। আচ্ছা, তাই কি বললাম? সে ব্যাকটেরিয়াকে চিনে গেছে, সে জানে অ্যান্টিবায়োটিক এসে তার কোন দিক দিয়ে কি দিবে, মাইটটা দিবে। সে এখন কি প্রোটেকশন নেবে, সে তার জিনের মোস্টলি অ্যান্টিবায়োটিক গুলো করে কি কোষ প্রাচীরকে ফুটা করে দেয় ব্যাকটেরিয়া, অথবা ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কি করে ফেলে, নষ্ট করে দেয়। এখন ব্যাকটেরিয়া যখন চিনে গেছে, ব্যাকটেরিয়া করে কি তার জিনের মধ্যে কি পরিবর্তন নিয়ে আসে। এই যে করোনা ভাইরাস দেখতেছো না, কিছুদিন ডেল্টা আসতেছে, কিছুদিন এখন বলতেছে কি সামনে সিগমা আসবে। ঠিক আছে? এরকম ভেরিয়েন্ট ডেল্টা প্লাস আসতেছে, পরে সিগমা আসবে হয়তো, এরকম ভেরিয়েন্ট আসতেছে। কেন আসতেছে? আমরা ভাইরাসটাকে ঠিকমতো মারতে পারতেছি না, অথবা আমরা ঠিকমতো কি করতেছি না, প্রোটেকশন নিচ্ছি না, যার কারণে ভাইরাস বারবার কি বংশবৃদ্ধির সুযোগ পাচ্ছে, আর সে কি করতেছে, চেঞ্জ করে নিচ্ছে, যাতে আমরা ওর বিরুদ্ধে কি করতে না পারি, অ্যাকশন নিতে না পারি। ব্যাকটেরিয়াও করে কি এরকম কি করে ফেলে, তার জিনটাকে একটু হালকা চেঞ্জ করে দেয়। এখন সাপোজ ধরো এই ব্যাকটেরিয়াটা কি অ্যান্টিবায়োটিককে চিনে, আমি যে ব্যাকটেরিয়ার উপর রাইট চিহ্ন দিচ্ছি, ও কি করে অ্যান্টিবায়োটিককে চিনে, কিন্তু পাশের জন চিনে না। ঠিক আছে? হ্যাঁ, আমি ওর প্লাজমিডের মধ্যে একটা কি দিয়ে দিলাম, একটা সবুজ দাগ দিয়ে দিলাম, মানে কি ওর প্লাজমিডকে কি করে দিয়েছে, চেঞ্জ করে নিছে। কিন্তু ওর প্লাজমিডের মধ্যে কোনো কি নাই, চেঞ্জ নাই। ওর প্লাজমিড নরমালি যেরকম থাকার কথা সেরকমই আছে। আমরা এখানে দেখাই না। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি তো ওকে চিনে ফেলছো, এখন এই ব্যাকটেরিয়া তো পাশের ব্যাকটেরিয়াটা বলছে দোস্ত আয় দেখ আমার কাছে কি আছে দেখ,
আমি তো চিনি, তো তুইও চিনি না, তাহলে তুইও কি করতে না পারস, মরতে না পারস। তখন ও করে কি, দোস্তকে কি দিয়ে দেয়, একটু করে বোঝাই দেয়, একটু করে জিনিসটা দিয়ে দেয়, এক ডোজ দিয়ে দেয়, বেশি না, এক ডোজ। এই দেখো দোস্তও কি পাই গেছে, অথচ এই ব্যাকটেরিয়াটা আমার কি রাইট চিহ্নওয়ালা ব্যাকটেরিয়া ছিল না, মানে ও অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ছিল না। এখন ও কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। হ্যাঁ। এরকম ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া পাশের ব্যাকটেরিয়াকে, এই ব্যাকটেরিয়া তার পাশের ব্যাকটেরিয়া, সবাই সবার মধ্যে কি করতেছে, এই জিনটাকে আদান প্রদান করতেছে। এভাবে কাল পরিবর্তনে কিছুদিন পর দেখা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা আর কি করে না, কাজ করে না। কাজই করে না, কারণ সবাই ওরা চিনে। ঠিক আছে, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে যারা কি হারাই গেছে। পৃথিবীর সবচেয়ে জাদুকরী আবিষ্কার কি ছিল, পেনিসিলিন ছিল, ঠিক না? ইনফেকশনের জগতে সবচেয়ে জাদুকরী আবিষ্কার ছিল কি, পেনিসিলিন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন। অথচ পেনিসিলিন এখন কি করে না, কাজ করে না। পেনিসিলিন এখন কাজ করে না। বাজার থেকে উঠে গেছে, কাজই করে না। এটা ম্যাক্সিমাম শুধু একটা দুটো ওষুধ মানে রোগের ক্ষেত্রে কাজ করে, ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে পেনিসিলিন এখন কি করে না, কাজ করে না। কারণ কি, এই যে এভাবে দোস্ত করে করে ব্যাকটেরিয়ারা কি চিনে দিছে। তাহলে সেজন্য আমরা বলি যে যত মানে অযথা অ্যান্টিবায়োটিক না খেতে বা খাইলেও ডোজ কমপ্লিট করতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনজুগেশন বুঝা গেছে তো? ডোজ 3 দিন 7 দিন থাকে নাকি বরাবর 7 দিন? এই যে একটা কেন 1 মাস ডোজও আছে, 1 মাসও আছে, এমন রোগ আছে যে 1 মাস খেতে হয়, যেখানে যেরকম, এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে। আচ্ছা, এখন আসো, এখন এতক্ষণ যে আমরা দেখালাম এটা কি প্লাজমিডের, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি ক্রোমোজোম, এটা কি ক্রোমোজোম কি এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, ক্রোমোজোমও পারে, তবে খুব কম। সাধারণত ক্রোমোজোম এই প্রক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু মাঝে মাঝে ক্রোমোজোমও করে। কিভাবে করে? হঠাৎ করে এই যে ধরো ক্রোমোজোমের একটা খণ্ড ছিঁড়ে পড়ে যায়, ক্রোমোজোমের একটা খণ্ড কি ছিঁড়ে পড়ে যায়, ঝরে পড়ে গেছে, এই খণ্ডটা এবার কি করে পাশেরটাতে আস্তে আস্তে চলে যায়। পাশেরটা আচ্ছা, খণ্ডটা আমি ভিন্ন কালার দিয়ে দেখাই। ধরো এটা একটা ক্রোমোজোমের কি খণ্ড, এই খণ্ডটা আস্তে আস্তে কি পাশের অংশে চলে যাচ্ছে। তো পাশের অংশে যখন চলে যায় তখন হয় কি, এই যে পাশের অংশের ক্রোমোজোম থেকে এই পরিমাণ অংশ কি হয়ে যায়, অটো নষ্ট হয়ে যায়। অটো নষ্ট হয়ে আগে ওই পাশের থেকে আসা জিনিসটা এখানে এসে কি হয়, যুক্ত হয়। তাহলে কনজুগেশন পদ্ধতিতে প্লাজমিড যেমন আদান প্রদান হতে পারে, ক্রোমোজোমও আদান প্রদান হতে পারে। তাহলে আমরা কি শিখলাম, কনজুগেশন পদ্ধতিতে কি 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 আদান প্রদান হতে পারে, প্লাজমিড এবং ক্রোমোজোম দুইটাই আদান প্রদান হতে পারে। তবে সাধারণত কোনটা দিয়ে হয়, প্লাজমিড দিয়ে হয়, ক্রোমোজোম দিয়ে সাধারণত হয় না, খুব রেয়ারলি হয়। ঠিক আছে, এই হচ্ছে কনজুগেশন। তাহলে কনজুগেশন মানে কি, ব্যাকটেরিয়ার থেকে আরেক ব্যাকটেরিয়াতে যাওয়া, কিসের মাধ্যমে, কনজুগেশন আর মাধ্যমে। আর বাকিগুলো তো আমরা পড়াই ফেলছি। ট্রান্সফরমেশন মানে পরিবেশ থেকে ব্যাকটেরিয়াতে যাওয়া, আর ট্রান্সডাকশন মানে ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াতেই যাবে, কিন্তু কি দিয়ে, ফাস্ট ভাইরাসের মাধ্যমে। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার জনন। ঠিক আছে।